আচ্ছা, আজকে তাহলে আমরা গসাগু লসাগু সম্পর্কে যেটা ফুল কনসেপ্ট সেটা ইনশাআল্লাহ শিখবো। তো গসাগু লসাগু দুই রকমের জিনিস দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারে, গসাগু লসাগু নির্ণয় করো। তার ভিতরে একটা টাইপ হচ্ছে যে আমাদের কিছু পদ দিতে পারে, কিছু পদ দেওয়ার পর আমাদেরকে বলতে পারে আর কি যে গসাগু লসাগু নির্ণয় করো। আরেক রকমের দিতে পারে যে কিছু রাশি দেওয়ার পরও আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে গসাগু লসাগু নির্ণয় করো। তো দুইটা মানে এটা একটা টাইপ, এটা একটা টাইপ, মানে দুইটা দুই রকম ভাবে নির্ণয় করতে হয়। তো আমাদের যদি আগে থেকে এই ছোটবেলার যে বেসিক যেটা সংখ্যার গসাগু লসাগু নির্ণয় করতে যদি আমরা পারি, তাহলে অবশ্যই আমরা এই পদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো আমরা গসাগু লসাগু নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এখানে যে দুইটা পদ আছে, এই দুইটা পদের ভিতরে আসলে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে আর এখানে দুই রকম জিনিস আছে না? একটা হচ্ছে সংখ্যাবাচক আর একটা হচ্ছে কি চলক, যেটা হচ্ছে আমরা অক্ষর বলছি আর কি, তাই কি না? তাহলে দুই রকম আছে। আচ্ছা, দুই রকম জিনিস কি একসাথে করতে পারবো? একসাথে করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা গসাগু লসাগু নির্ণয় করার আগে আমরা আসলে গসাগু কি বা লসাগু কিভাবে নির্ণয় করবো সেই নিয়মটাকে বলে দিই। তো লেখা যে গসাগু, জাস্ট একটা কথাই জাস্ট মনে রাখবো আমরা, যে যেটা সবার মধ্যে থাকবে, সবার মধ্যে থাকবে, যেটা সবার মধ্যে থাকবে সেটা নিব। ঠিক আছে? সেটা নিব এবং সবচেয়ে কম সংখ্যক নিব, এবং সবচেয়ে কম সংখ্যক। ঠিক আছে? তাহলে গসাগু নির্ণয়ের সময় আমাদেরকে জাস্ট একটা জিনিসই মনে রাখা লাগবে, এই যে সেই কথাটা হচ্ছে কি যেটা সবার মধ্যে, তাহলে সবার মধ্যে কি বললাম, সবার মধ্যে থাকা লাগবে অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে কি সবচেয়ে কম সংখ্যক। ঠিক আছে? দুইটা কথা দুই জায়গাতে ইউজ করব। তো এখন আমরা জাস্ট তাহলে যেটা পদ আকারে দেওয়া আছে সেটা আমরা জাস্ট ট্রাই করে দেখি আসলে এখন আমরা সেটা পারি কি পারি না। ঠিক আছে? তাহলে ছোটবেলায় আমরা সংখ্যার গসাগু লসাগু নির্ণয় করা শিখেছি না? যেহেতু আমরা এটা কি করব, সবার প্রথমে গসাগু নির্ণয় করব, তারপর লসাগু নির্ণয় করব। তো যদি আমরা এটা গসাগু নির্ণয় করি, তাহলে যদি গসাগু এখন নির্ণয় করছি, ঠিক আছে, গসাগু যদি নির্ণয় করি, তাহলে এখানে দুই রকমের জিনিস আছে, আগেই বলছি। একটা হচ্ছে এই যে চলক বা অক্ষর প্রতীক, আর এটা হচ্ছে কি সংখ্যা প্রতীক, তাই কিনা? তাহলে সংখ্যা প্রতীকগুলো কি কি? সংখ্যা প্রতীক তাহলে 3, 8, 6, তাই কিনা? এই যে 3 আর 6 কিনা? হ্যাঁ, আচ্ছা, সংখ্যা প্রতীক 3 আর 6 হয়, তাহলে 3 আর 6 এর গসাগু কত সেটা আগে বের করতে হবে আলাদা। গসাগু কত? 3 আর 6 এর গসাগু হচ্ছে 3, তাই কিনা? আচ্ছা, 3 আর 6 এর গসাগু 3 লিখলাম। আচ্ছা, এবার এখানে দেখি কিছু জিনিস আছে, এই যে a, এখানেও আছে a, তাই কিনা? দুইটা পদে দেখ a আছে, তাই কিনা? আচ্ছা, তাহলে একটা হচ্ছে a কিউব আর একটা হচ্ছে কি a, তাহলে a কিউব আর a এর গসাগু কত এটা আমরা কোনো হিসাব ছাড়াই বলতে পারবো। কেন বলতে পারবো আর কোন কথা থেকে বলতে পারবো? এই যে সবচেয়ে কম সংখ্যক নিব। তাহলে a কিউব আর a এর ভিতর সেটা কোনটা কম? a কম, তাহলে a আর a কিউব আর a এর গসাগু কত? a। তারপর আছে কি b স্কয়ার আবার b স্কয়ার, b স্কয়ার আর b স্কয়ার ভিতর কম বলতে গেলে b স্কয়ারই, তাই কি না? হ্যাঁ, আচ্ছা, b স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার তারপর আছে কি c আর c স্কয়ারের কত গসাগু? কি বলছি, সবচেয়ে কম সংখ্যক নিব, তাহলে c আর c স্কয়ারের গসাগু কত হবে? c। এই তাহলে এবার দেখি যে এই যে সংখ্যা দুইটা নিয়ে কাজ করেছি, অক্ষর প্রতীক কি আছে a b c তিনটে নিয়ে কাজ করা হয়ে গেছে। তার মানে যে দুইটা পদ আমাকে দিয়ে গসাগু নির্ণয় করতে বলা হয়েছিল সেই দুইটা পদে সবগুলো জিনিসের আমি গসাগু নির্ণয় করে ফেলেছি, তাই কি না? আচ্ছা, যে এই সাইডে আমরা কিছু জিনিস পাইছি না, এই যে হ্যাঁ, এই জিনিসগুলোকে যদি এখন আমি জাস্ট গুণফল আকারে লিখে ফেলি, এই যে গুণফল আকারে লেখা মানে কি পাশাপাশি লিখে ফেলা, তাহলে কি, তাহলে 3ab স্কয়ার c, এটাই হচ্ছে এই দুইটা সংখ্যার নির্ণয় গসাগু। বুঝতে পেরেছি? গসাগু নির্ণয় তাহলে খুব সহজ না? তাহলে কি মনে রাখা লাগবে? জাস্ট এই একটা কথাই। কোন কথাটা? এই যে এই কথাটাই, কি এই সামনে গায়ে এই কথাটাই মনে রাখা লাগবে না? সেটা হচ্ছে কি যেটা সবার মধ্যে থাকবে সেটা নিব এবং সবচেয়ে কি নিব? কম সংখ্যক নিব। আমার মাথায় এতটুকুই থাকবে, যেটা সবার ভিতর থাকবে সে ততটুকু নিতে পারবো। আর যেটা যদি একাধিক জিনিস থাকে, মানে সাপোজ কোনো একটা জিনিস একাধিক আছে, যেটা কম সংখ্যক আছে সেটা নিব। ঠিক আছে? আচ্ছা, এখন কি তার মানে সবার ভিতরে থাকা লাগবে আর সবচেয়ে কম সংখ্যক।
বুঝতে পেরেছি? এটা হচ্ছে কি গসাগু, বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, আর এবার এরকম ভাবে লসাগু নির্ণয়ের জন্য একটা যদি কথা লিখে ফেলি তাহলে লসাগু নির্ণয় সহজ হয়ে যাবে কিনা আমাদের জন্য, হ্যাঁ? আচ্ছা, তাহলে সেটা করি। তাহলে এখন আমরা কি নির্ণয় শিখব? লসাগু, ঠিক আছে? লসাগু নির্ণয় করা শিখবো, হ্যাঁ? আচ্ছা, লসাগু নির্ণয় যদি করা শিখা তাহলে এই যে গসাগু সমাধান যেমন একটা কথা বলছিলাম, তাহলে লসাগু সমাধান যদি এরকম একটা কথা বলে দিই তাহলে আমাদের জন্য কি নির্ণয় করার সুবিধা হয়ে যাবে না লসাগু নির্ণয় করা? তাহলে এখানে কি হবে? এখানে আমরা লিখবো যে সব কিছু নিব। কি লিখবো বলতো? সব কিছু নিব, ঠিক আছে? সব কিছু নিব, হ্যাঁ? আচ্ছা, সব কিছু নিব। এবং আরেকটা বিষয় যে ওখানে কি লিখছিলাম যে সবার মধ্যে থাকবে সেটা নিতে পারবো, আর এখানে কি লিখলাম? সব কিছু নিব, হ্যাঁ? আর ওখানে আবার কি লিখছিলাম? সবচেয়ে কম সংখ্যক নিব, আর এখানে কি হবে? সবচেয়ে বেশি সংখ্যকটা নিব, ঠিক আছে? সবচেয়ে বেশি সংখ্যক, ঠিক আছে? বুঝতে পেরেছি কি পারিনি? বুঝতে পেরেছি না? তাহলে এই দুইটা কথা যদি মনে থাকে তাহলে আমরা লসাগু নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা যে উদাহরণ হিসেবে যে দুইটা জিনিস নিয়েছিলাম, উদাহরণ হিসেবে যে দুইটা পদ নিয়েছিলাম, তাহলে ওই দুইটা পদ দিয়ে আমরা নির্ণয় করে দেখি। তাহলে আমার জাস্ট কোনটুকু চেঞ্জ করতে হবে? এই জায়গাটুকুই, তাই কি না? তাহলে এখন কি করতে হবে? 3 আর 6 এর কি নির্ণয় করব? লসাগু। 3 আর 6 এর লসাগু আমরা নির্ণয় করে রাখছি না? 3 আর 6 লসাগু কত? 6 নির্ণয় করে রেখেছি কিনা? আচ্ছা, তাহলে লসাগু 6। আচ্ছা, এখন এই যে a কিউব আর a এর লসাগু কত হবে? a কিউব আর a, তাহলে কি বলছিলাম? সবচেয়ে বেশি সংখ্যক নিব, তাহলে a কিউব আর a এর ভিতরে লসাগু কত হবে? তাহলে a কিউব। একটু সিম্পল, কোন হিসাব ছাড়াই বলে দিলাম। তাহলে b স্কয়ার আর b স্কয়ারের লসাগু কত হবে? b স্কয়ারই হবে। আর c আর c স্কয়ারের লসাগু কত হবে? c স্কয়ার। এই তো সিম্পল। তো ওই যে কি বললাম, এরকম করে নির্ণয় করার পরে আমার কি করতে হবে? এই যে যে জিনিসটা পাবো এই সাইডে সেটা পরস্পর কি অবস্থায় লিখবো? গুণ অবস্থাতে লিখে ফেলবো। যদি গুণ অবস্থায় লিখে ফেলি তাহলে কি হবে? 6a কিউব b স্কয়ার c স্কয়ার। তার মানে এই দুইটা পদের কি লসাগু কত? 6a কিউব b স্কয়ার c স্কয়ার। বুঝতে পেরেছি? তাহলে গসাগু নির্ণয় লসাগু নির্ণয় সহজ কিনা? যদি আমাদেরকে পদ আকারে দেওয়া থাকে আর কি, যদি আমাদের কি পদ আকারে দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে পদ আকারে দেওয়া থাকলে আমাদের ফার্স্ট কাজ হবে, ওখানে দুই রকমের জিনিস থাকবে নিশ্চয়ই, একটা হচ্ছে সংখ্যা প্রতীক, একটা হচ্ছে অক্ষর প্রতীক। তাহলে সংখ্যা প্রতীকগুলোকে আলাদা আলাদা ভাবে গসাগু নির্ণয় করব বা লসাগু নির্ণয়, অর্থাৎ যেটা আপনি নির্ণয় করতে বলবে কোশ্চেন। তারপর আলাদা যে অক্ষর প্রতীকগুলো আছে, অক্ষর প্রতীকগুলো কি আলাদা করে কি নির্ণয় করব? গসাগু লসাগু। আচ্ছা, এখন অক্ষর প্রতীকগুলো গসাগু লসাগু নির্ণয় করার জন্য আমাদের কি মনে রাখা লাগবে? ওই যে মনে রাখলাম যে গসাগু নির্ণয়ের সময় যেটা সবার ভিতর থাকবে ওরকম জিনিস পাবো, এবং যেটা কম সংখ্যক, যেটা সবচেয়ে কম সংখ্যক থাকবে সেটা নিব। আর লসাগু নির্ণয়ের সময় কি করব? যেটা সবচেয়ে বেশি সংখ্যক থাকবে এবং সব কিছুই নিতে পারবো, কারণ সবার ভিতর থাকা লাগবে না, সবগুলাই কি আমরা করবো? নিতে পারবো, এবং সবচেয়ে বেশি সংখ্যকটা নিব। আমরা কি সেটা অ্যাপ্লাই বুঝেছি যে কিভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করব? বুঝতে পেরেছি তো, তাই কিনা? আচ্ছা, এখন আমার প্রশ্ন তোমাদের সবার কাছে সেটা হচ্ছে যে সাপোজ এখানে সি আছে, হ্যাঁ? তাহলে আমি খালি এখানে একটা জিনিস চেঞ্জ করবো। কয়টা জিনিস? একটা ছোট্ট জিনিস চেঞ্জ করবো, যে আমি সাপোজ এই সিটা থেকে ফার্স্ট পদে এই সিটা দিয়ে মিশাই দিই, ঠিক আছে? ফার্স্ট পদে সিটা কি করব? মিশাই দিলাম। তাহলে এখন এটার যদি গসাগু নির্ণয় করতে বলি, দেখো এবার যদি গসাগু নির্ণয় করতে বলি তাহলে কি হবে? এই যে তাহলে এখানে 3 আছে, এখানে 6 আছে, 3 আর 6 এর কি গসাগু কত হয়েছিল? 3 হয়েছিল না? 3। তাহলে 3 আর 6 এর গসাগু লিখে ফেলি আগে। 3 আর 6 এর গসাগু কত আসছিল? 3 আসছিল। আচ্ছা, এখানে a কিউব আছে, এখানে a আছে, তাহলে a কিউব আর a এর গসাগু কত হবে? a, কারণ কম সংখ্যক নিব গসাগু যেহেতু। আচ্ছা, এখানে b স্কয়ার আছে, এখানেও b স্কয়ার আছে, তাই কি না? আচ্ছা, এখানে b স্কয়ার, এখানে b স্কয়ার, তাহলে b স্কয়ার আর b স্কয়ার গসাগু কত হবে? b স্কয়ার, তাই কি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে যে এখানে তো c নাই, বাট এখানে কি আছে? c স্কয়ার আছে। এই তো, যদি এরকম কোনো সমস্যা আসলে ফেস করি তাহলে তো আমি আর বলতে পারবো না যে আসলে গসাগু কি হবে আর কি। হ্যাঁ, বলতে পারবো যে কম সংখ্যক বলতে গেলে c নাই, কিন্তু আমি যদি এই পদে c আনতে চাই কিভাবে আনতে পারবো?
এটা জাস্ট টেকনিক। মানে অনেকে হয়তো বলবে কি যে যখন এখানে কোনো একটা চলক আসছে এখানে কোনো একটা চলক নাই, তখন ওই চলকের গসাগু অন ধরে নিবা বলবে, বাট জিনিসটা কিভাবে হয় সেটাই জাস্ট এখন আমি বলবো। তাহলে কি এখানে সি নাই, তার মানে আমি সি আনবো, এটা আমার আনার চেষ্টা থাকবে। তাহলে সি শুধু আনলেই তো হয় না, মানের পরিবর্তন তো করতে পারবো না আমি, তাই কিনা? তাহলে সি কে এমন একটা অবস্থায় আনতে হবে, সেটা কি অবস্থায় আনতে হবে, যেন আমি সি আনতে পারি বাট আমার মানের জন্য কোনো পরিবর্তন না হয়। তার মানে পৃথিবীতে কি আছে যাকে দ্বারা কোনো একটা জিনিস গুণ করলে ওই জিনিসই থাকে 1। তাহলে পৃথিবীতে এমন একটা সংখ্যা 1 আছে যেটা দ্বারা আমরা কি ওই জিনিস গুণ করলে ওইটাই আসে, তাই কিনা? তার মানে এই সি দিয়ে কি করতে হবে, ওরকম একটা জিনিস আনতে হবে। আমরা একটা সূত্র শিখছিলাম না সূচকের সমাতে 4 নম্বর অধ্যায়ে, সেটা কি শিখছিলাম যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0, মানে 0 বাদে যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার হিসেবে আমরা 0 বসাই তার মান কত হয়ে যায়, অটোমেটিক 1 হয়ে যায়। 0 বাদে যে কোনো কিছুর উপরে তার পাওয়ার হিসেবে যদি আমরা 0 বসাই তার মান অটোমেটিক কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে আমার সি দরকার এখন, তাহলে আমি যদি এই কাজটা করি যে সি দিয়ে তার উপরে 0 দিই, তার মানে কি নিলাম, এই তারপরে কি নিলাম, তার মানে 1ই নিছি, বাট কিন্তু সি আমার যেটা দরকার ছিল সি তো চলে আসছে, এটা আমার সি দরকার ছিল সেটাই তো চলে আসছে, তাই কিনা? আচ্ছা, তাহলে এখন আমি লিখতে পারবো না যে C0 আর কি C² এর গসাগু কত হবে, যেটা কম, তাহলে কম কত, C0 কম কত, C0 না, C টু দি পাওয়ার 0, C টু দি পাওয়ার 0, আর এই কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকে তার মান কত হয়ে যায়, 1ই তো, তাই কিনা? এই তো 1। তার মানে এখন তাহলে সবগুলো নির্ণয় করা হয়ে গেছে না? হ্যাঁ, এখন কি হবে, আমার এই সাইডের গুলো গুণ অবস্থায় লিখে ফেলে গসাগু নির্ণয় করা হয়ে যাবে না? তাহলে সাইডের গুলো যদি গুণ অবস্থায় লিখি তাহলে কি হবে, 3ab²। বুঝতে পেরেছি কি পাই না? হ্যাঁ, এই জিনিসটা আমি বললাম, এই জিনিসটা পরীক্ষায় এটা হচ্ছে মানে জানা দরকার আর কি, সেটা কারণ হচ্ছে এটা বেসিক, এটা যদি না বুঝি তাহলে আমি অনেক সময় লেখাই থাকতে পারে যে এই এরকম লিখবে যে C² এর গসাগু 1, আমরা বুঝতে না পারি। সেই জন্য আমি যেটা আসলে কই থেকে আসছে যে 1টা আসলে কিভাবে হয়েছে সেটা আমি কি করলাম, বুঝাই দিলাম। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে নিশ্চয়ই এটা কি করতে পারবো, এখন গসাগু দিয়ে নির্ণয় করতে পারি, লসাগু নির্ণয় করতে পারবো। তাহলে গসাগু নির্ণয় করতে পারলে যদি লসাগু নির্ণয় করি তাহলে কি হবে, এটা তাহলে 3 আর 6 এর লসাগু কত হবে, 3 আর 6 এর লসাগু 6, তাই কিনা? আচ্ছা, এখন a³ আর a এর লসাগু কত হবে, a³ কারণ বেশি সংখ্যকটা নিব, তাই কিনা? আচ্ছা, b² আর b² লসাগু কত হবে, b²। আচ্ছা, C0 C² এর লসাগু কত হবে, C², কারণ আমাদেরকে বেশি নিতে হবে লসাগু সমাতে, তাহলে এটা হয়ে যাবে কি আমার C²। এখন এই জিনিসটাকে যদি আমি পাশাপাশি গুণ অবস্থায় লিখে ফেলি তাহলে কি হয়ে যাবে, আমার লসাগু নির্ণয় হয়ে যাবে না? তাহলে 6a³ b² c²। আসলে পার্থক্যটাকে আমরা বুঝতে পেরেছি? তাহলে সবার প্রথম আমরা আসলে শিখেছি গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, নিয়মটা শিখেছি, তারপর আমরা শিখলাম যে লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। এই দুটো কথা আমার যেন মনে থাকে, গসাগু ওই কথা দুটো যদি মনে থাকে তাহলে আমার জন্য সহজ হয়ে যাচ্ছে না জিনিসটা। আচ্ছা, তাহলে এখন প্রথম টাইপে দেখলাম যে চলক সব মিল আছে, আর পরে যে এখন একটা জিনিস দেখলাম সেখানে কি একটা চলক থাকবে না বা দুটো চলক নাই থাকতে পারে, মানে এখানে সি আছে বাট এই পদে সি নাই, এরকম যদি আমরা ফেস করি আমরা কি ঘাবড়াই যাবো? আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। কি করতে হবে, তুমি ওই জিনিসের মধ্যে পাওয়ার 0 কল্পনা করে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে পদ আকারে দিলে গসাগু লিসাগু এইভাবে নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা।